আজকের এই বিস্তারিত বিশ্লেষণ বা ডিপ ডাইভে সবাইকে স্বাগত। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল বা প্রবন্ধটি ঠিক এমনই একটা অদ্ভুত আর অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলছে। তবে এখানে কোনো স্টার্টআপ কোম্পানির কথা বলা হচ্ছে না। বরং বলা হচ্ছে আধুনিক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টের কথা, মানে সন্তান লালন পালন। রাইট। আমাদের আজকের মিশন হল এই যে আধুনিক সমাজে পিতামাতার চরম উদাসীনতা, এর শেকড়টা ঠিক কোথায় সেটা খুঁজে বের করা। একটা শিশুর জন্মের সময় এত উৎসব, এত আনন্দ, অথচ কয়েক বছরের মধ্যেই সেই বাবা মায়েরা কেন সন্তানের শিক্ষার ব্যাপারে পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলেন? সাধারণত আমরা সমাজে একটা কথা খুব শুনি যে মানুষ আজকাল বড্ড ব্যস্ত। সবাই হাসিল করছে। রাইট। কেউ হয়তো বলছেন তারা দুনিয়া বা পার্থিব ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত, টাকা রোজগারের পেছনে ছুটছেন। আবার কেউ হয়তো দিন বা ধর্মীয় জীবন পালন নিয়ে অতিরিক্ত ব্যস্ত। কিন্তু প্রবন্ধটি আমাদের বলছে বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মানে বেশিরভাগ মানুষ আসলে এর কোনোটা নিয়েই ব্যস্ত নন। এক্স্যাক্টলি। তারা কেবলই উদাসীন, রুটিন মাফিক খাওয়া দাওয়া চলছে, সাধারণ কিছু কাজ করছেন, আর দিনের বাকিটা সময় মোবাইল ফোনে স্ক্রিনে স্ক্রল করে কাটিয়ে দিচ্ছেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তো দূরে থাক, কোনো চিন্তাই নেই। এই জায়গাটা সত্যিই ভাবনার। আমরা তো সাধারণত আধুনিক যুগের এই পরিস্থিতিকে হাসেল কালচার বা ইঁদুর দৌড়ের যুগ বলে থাকি। কিন্তু এটা তো কোনো দৌড়ই নয়। বিষয়টা কি অনেকটা এমন নয় যে কেউ একটা নৌকায় উঠে মাঝ নদীতে হাল ছেড়ে দিয়ে স্রোতের দিকে গা ভাসিয়ে দিল, আর সবাইকে বলে বেড়াচ্ছে যে সে খুব কষ্ট করে নৌকা বাইছে। দারুণ একটা পয়েন্ট, তাই না? ব্যস্ততার নাম করে আসলে স্রেফ নির্লিপ্ততা চলছে। এই নৌকার উপমাটা ধরে যদি আমরা একটু তলিয়ে দেখি, তাহলে বুঝতে পারব এই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার পেছনের মনস্তত্ত্বটা আসলে কি। হাল ছেড়ে দিয়ে স্রোতে ভেসে যাওয়াটা স্রেফ আলসেমি নয়, এটা হলো এক ধরনের মানসিক পলায়ন। মানসিক পলায়ন মানে রিয়ালিটি থেকে পালানো? হ্যাঁ, আধুনিক মনোবিজ্ঞানে যাকে কগনিটিভ ওভারলোড বা ডিসিশন ফ্যাটিগ বলা হয়, এটা তার একটা চূড়ান্ত রূপ। সারাদিনের কাজের পর মানুষের মস্তিষ্ক এমন একটা অবস্থায় পৌঁছায় যেখানে সে আর নতুন করে কোনো জটিল সিদ্ধান্ত নিতে চায় না। আর সন্তান লালন পালন হলো পৃথিবীর অন্যতম জটিল একটা কাজ। একদম ঠিক, যার ফলাফল সাথে সাথে পাওয়া যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অন্যদিকে মোবাইল ফোনের স্ক্রিন আমাদের দিচ্ছে তাৎক্ষণিক ডোপামিন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, রাইট? ব্রেন তখন খুব স্বাভাবিকভাবেই কঠিন কাজটা বাদ দিয়ে সহজ কাজটা বেছে নেয়। মানে সন্তানের মনোজগতে কি পরিবর্তন আসছে তা বোঝার চেষ্টা না করে স্রেফ স্ক্রল করতে থাকে। প্রবন্ধটিতে খুব স্পষ্টভাবেই এই আত্মবিশ্লেষণের কথা বলা হয়েছে। আমরা তো দিনের শেষে শান্ত হয়ে বসে ভাবি না যে সন্তান আজ নতুন কি শিখল বা সে কার সাথে মিশছে। কারণ এই প্রশ্নগুলো করতে গেলে যে মানসিক শক্তি বা মনোযোগের প্রয়োজন, ডোপামিনের ফাঁদে আটকে থাকা আমাদের এই রুটিনবদ্ধ জীবন সেটা কেড়ে নিয়েছে। আমরা স্রেফ নির্লিপ্ত হয়ে যাচ্ছি। বা ডোপামিনের ফাঁদে আটকে পড়ে দায়িত্ব এড়িয়ে যাওয়া, এর সবচেয়ে ভয়াবহ প্রভাবটা কখন এবং কোথায় পড়ছে সেটা জানলে আমাদের যে কেউই শিওরে উঠবেন। আমাদের হাতে থাকা গবেষণাপত্রটি দৃষ্টি আকর্ষণ করেছে একটা নির্দিষ্ট বয়সের দিকে। যেসব শিশুর বয়স 10 বছরের কম, এই সময়টাতেই সবচেয়ে বড় এবং নীরব সংকটটা তৈরি হচ্ছে সমাজে। কারণ এই সময়টাই হলো একটা মানুষের জীবনের ভিত বা ফাউন্ডেশন তৈরি হওয়ার সময়। ঠিক। কিন্তু আমাদের বর্তমান সমাজের, বিশেষ করে অনেক গ্রামীণ বা প্রান্তিক সমাজের যে চিত্র লেখায় উঠে এসেছে তার রীতিমতো হতাশাজনক। 10 বছরের একটা বাচ্চা হয়তো ঠিকমতো বাংলা রিডিং পড়তে পারছে না, ইংরেজি পড়তে পারছে না, এমনকি শুদ্ধভাবে কোরআনও পড়তে পারছে না। আমার তো মনে হচ্ছে এটা কোনো বহুতল ভবন নির্মাণের মতো ব্যাপার। ধরুন কেউ হয়তো স্বপ্নের বুর্জ খলিফা বানাতে চায়। ভবনের বাইরের কাঁচ, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো নিয়ে তার বিশাল উত্তেজনা। কিন্তু মাটির নিচে যে ফাউন্ডেশন বা ভিত গাড়তে হয়, সেদিকে তার কোনো নজরই নেই। রাইট। এখন মাটির নিচে শক্তিশালী পাইলিং না করে কেউ যদি শুধু ওপরের দিকে তলা বাড়াতে থাকে, তবে তো একটা সামান্য ভূমিকম্পেই পুরো ভবন ধসে পড়বে। 10 বছরের নিচের সময়টা হলো ওই মাটির নিচের ফাউন্ডেশন। একদম তাই। এই সময়ে বাংলা, ইংরেজি বা নৈতিকতার মতো বেসিক শিক্ষাগুলো নিশ্চিত না করে আমরা কিভাবে আশা করছি যে এই বাচ্চাগুলো ভবিষ্যতে পৃথিবীতে টিকে থাকবে? ভবনের ভিত নির্মাণের এই ধারণার পেছনে আসলে গভীর এক স্নায়বিক বা নিউরোলজিক্যাল বিজ্ঞান লুকিয়ে আছে। 10 বছরের কম বয়সীদের ক্ষেত্রে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ জানেন? কেন? এর কারণ হল মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি।
জীবনের প্রথম ৮ থেকে ১০ বছর হল ফাউন্ডেশনাল উইন্ডো। এই সময়ে একটি শিশুর মস্তিষ্কে কোটি কোটি নতুন সিন্যাপস বা স্নায়বিক সংযোগ তৈরি হয়। মানে মস্তিষ্ক তখন আক্ষরিক অর্থেই একটা স্পঞ্জের মতো কাজ করে। হ্যাঁ, চারপাশের সবকিছু শুষে নেয়। একজন ৭ বছরের শিশু যতটা সহজে একটা নতুন ভাষা শিখতে পারে, একজন ১৫ বছরের কিশোরের জন্য সেটা অনেক বেশি কঠিন। কারণ ১০ বছর বয়সের পর মস্তিষ্ক তার অপ্রয়োজনীয় স্নায়বিক সংযোগগুলো মুছে ফেলতে শুরু করে। যাকে সিনাপটিক প্রুনিং বলা হয়, তাই না? এক্স্যাক্টলি। প্রবন্ধটি আমাদের এই জায়গাতেই একটা কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। যদি এই ফাউন্ডেশনাল উইন্ডোতে একটা বাচ্চা ন্যূনতম মৌলিক শিক্ষাগুলো না পায়, তাহলে বাবা মায়েরা সারাদিন আসলে কি করছেন? যখন বাবা মা স্ক্রিনে আটকে থাকেন, তখন তারা শুধু নিজেদের সময় নষ্ট করছেন না, তারা আসলে সন্তানের মস্তিষ্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে ধ্বংস করছেন। ঠিক, এই ভিত তৈরির কাজটা কিন্তু স্কুল বা কোচিং সেন্টার পুরোপুরি করতে পারে না। এটা পরিবারকেই করতে হয়। মাতৃভাষা, ভিন্ন ভাষা বা ধর্মীয় মূল্যবোধ, এগুলো শুধু তথ্য নয়, এগুলো হলো চারপাশের পৃথিবীটাকে বোঝার এক একটা টুল বা চাবিকাঠি। আর ঠিক এখানেই চরম একটা বৈপরীত্য দেখা যায়। এই যে ভিত নির্মাণের ক্ষেত্রে এত বড় একটা ব্যর্থতা, এই অবহেলার গল্পটা শুনলে স্বভাবতই মনে প্রশ্ন জাগে, শুরুতে এই বাবা মায়েরাই তো সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিলেন। হ্যাঁ, সত্যি একটা প্যারাডক্স। আজকের মূল লেখায় একটা খুব ইমোশনাল এবং একই সাথে সাংঘর্ষিক বাস্তবতার কথা বলা হয়েছে। সন্তান জন্ম নিলে বাবা প্রচণ্ড খুশি হন, জাঁকজমক করে আকিকা দেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়ান। রাইট? কিন্তু মাত্র ২ থেকে ৫ বছরের মধ্যেই সেই একই বাবা সন্তানের আসল উন্নতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে যান। এটা কিভাবে সম্ভব? সন্তানকে নিয়ে শুরুতে উৎসব করা আর পরে অবহেলা করাটা কি একই মানসিকতার বহিঃপ্রকাশ নয়? এই বৈপরীত্যের কারণটা লুকিয়ে আছে ইভেন্ট এবং প্রসেসের পার্থক্যের মধ্যে। মানে একটা শিশুর জন্ম উদযাপন করা বা আকিকা দেওয়া হলো একটা ইভেন্ট। এটা করা খুব সহজ। হ্যাঁ, এখানে মানুষের বাহবা পাওয়া যায়, সামাজিক মর্যাদা বাড়ে। কিন্তু সন্তান লালন পালন করা কোনো ইভেন্ট নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এই কারণেই প্রবন্ধটি ইসলাম ধর্মের একটা গভীর ধারণার কথা মনে করিয়ে দেয়। সন্তান হলো একটা আমানত। আমানত মানে হলো একটা পবিত্র ঐশ্বরিক দায়িত্ব। একদম। আপনি যখন কাউকে কোনো কিছু আমানত হিসেবে দেন, তার মানে হলো একটা নির্দিষ্ট সময় পর আপনাকে তার হিসাব বা জবাবদিহি করতে হবে। সন্তান কোনো ব্যক্তিগত অর্জন, ট্রফি বা স্ট্যাটাস সিম্বল নয়। মানুষ যখন সন্তানকে নিজের সম্পত্তি বা ট্রফি মনে করে, তখন তারা শুধু শুরুর উৎসবটা নিয়েই মেতে থাকে। ঠিক বলেছেন। কিন্তু যখন তারা সন্তানকে আমানত হিসেবে গ্রহণ করে, তখন তারা বুঝতে পারে যে এই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই। সমস্যাটা আসলে দুনিয়া বা দিনের ব্যস্ততায় নয়, মূল সমস্যা হলো এই আমানত রক্ষার মানসিকতার অভাব। এই যে আমানতের কথা এবং এর সাথে জবাবদিহিতার বিশাল একটা পাহাড় সমান দায়িত্ব জুড়ে আছে, এটা শুনলে তো যে কারোরই ভয় লেগে যাওয়ার কথা। মনে হতে পারে এত বড় দায়িত্ব, এত এত ঘাটতি, এগুলো কিভাবে সামলানো সম্ভব? হ্যাঁ, ভয় পাওয়ার মতোই বিষয়। কিন্তু আমাদের আজকের প্রবন্ধটি শুধু সমস্যা দেখিয়েই থেমে থাকেনি, খুব চমৎকারভাবে কিছু বাস্তবসম্মত এবং সহজ সমাধানের পথও দেখিয়েছে। বলা হয়েছে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন আনতে হবে, খুব বড় কোনো জাদুকরী পদক্ষেপ নয়। প্রতিদিন অন্তত 10টা মিনিট হলেও সন্তানের পড়াশোনার খোঁজ নিতে হবে। হ্যাঁ, তাদের জন্য বেসিক বাংলা, ইংরেজি ও কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেদের মোবাইলের ব্যবহার কমাতে হবে। 10 মিনিট সময়টাকে যদি আমরা শুধু ঘড়ির কাঁটার হিসেবে মাপি, তাহলে সত্যিই মনে হতে পারে এটা ওই ফুটো বালতিতে 1 ফোঁটা পানি দেওয়ার মতো। ঠিক সেটাই। বলা হয়েছে ফোকাসড অ্যাটেনশন বা অবিভক্ত মনোযোগের কথা। অবিভক্ত মনোযোগ মানে জাস্ট কোয়ালিটি টাইম। এক্স্যাক্টলি। এই 10 মিনিটে আপনার হাতে কোনো মোবাইল থাকবে না, মাথায় অফিসের বা ব্যবসার চিন্তা থাকবে না। আপনি শুধু আপনার সন্তানের চোখের দিকে তাকাবেন, তার কথা শুনবেন। চাইল্ড সাইকোলজিতে একটা কথা আছে, লিম্বিক রেজোন্যান্স। এটা আবার কি? একজন শিশু যখন দেখে যে তার বাবা বা মা সবকিছু বাদ দিয়ে, পৃথিবীর সমস্ত আকর্ষণ সরিয়ে রেখে শুধুমাত্র তাকে 10টা মিনিট দিচ্ছেন,
তখন সেই শিশুর মস্তিষ্কে একটা বার্তা যায় যে সে গুরুত্বপূর্ণ, সে নিরাপদ। ওয়াও, বিষয়টা তো দারুণ। এই 10 মিনিটের গুণগত সময় একটা শিশুর স্নায়ুতন্ত্রকে শান্ত করে, তার আত্মবিশ্বাস তৈরি করে এবং বাবা মায়ের সাথে একটা সিকিউর অ্যাটাচমেন্ট বা নিরাপদ বন্ধন গড়ে তোলে। সারাদিন একই ঘরে বসে মোবাইল টিপার চেয়ে এই 10 মিনিটের ফোকাসড অ্যাটেনশন শিশুর মানসিক বিকাশে জাদুর মতো কাজ করে। আর এর পাশাপাশি নিজেদের মোবাইলের সময় কমানোর যে কথা বলা হয়েছে, তার কারণ হলো বাচ্চারা তো কখনো উপদেশ শুনে শেখে না। একদম না, তারা শেখে বড়দের অনুকরণ করে। আপনি যখন নিজে স্ক্রিন থেকে দূরে সরে এসে বই পড়বেন বা সন্তানের পড়াশোনা খোঁজ নেবেন, তখন সন্তান সেটাই তার জীবনের ব্লুপ্রিন্ট বা নকশা হিসাবে গ্রহণ করবে। এই বিষয়টা সত্যিই খুব গভীরভাবে ভাবায়। কোয়ান্টিটি বা পরিমাণের চেয়ে কোয়ালিটি বা গুণগত মনোযোগের শক্তি যে এতটা প্রবল হতে পারে তা আমাদের অনেক সময় খেয়াল থাকে না। আজকের এই পুরো লেখাটা পড়ার পর একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। কি সেটা? আমরা আমাদের সন্তানদের কি দিচ্ছি আর কি দিচ্ছি না তার একটা দীর্ঘমেয়াদী হিসাব আছে। প্রবন্ধের একদম শেষের দিকে একটা খুব জোরালো সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ যদি আমরা সন্তানের পেছনে এই গুণগত সময়টুকু না দিই, তাদের শিক্ষার ভিতটা মজবুত না করি, তবে কাল নিশ্চিতভাবেই আফসোস করতে হবে। আর সবচেয়ে মর্মান্তিক সত্য হল, সময় একবার চলে গেলে তার কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। রাইট। 10 বছর বয়সের ওই ফাউন্ডেশনাল উইন্ডো একবার বন্ধ হয়ে গেলে সেটা আর কখনোই আগের মতো খোলা যায় না। ঠিক তাই। আর এ কারণে প্রবন্ধটি শেষ হয়েছে একটি খুব সুন্দর এবং অর্থবহ দোয়ার মাধ্যমে। সেখানে আহ্বান জানানো হয়েছে যেন আমরা এই ডোপামিন আর উদাসীনতার চাদরটা ছুঁড়ে ফেলি এবং নিজেদের দায়িত্ব বা আমানত সম্পর্কে সচেতন হই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। কারণ এই জবাবদিহিতা এড়ানোর কোনো সুযোগ আমাদের নেই। আজকের এই প্রতিদিনের ছোট ছোট অবহেলাগুলো, এই যে 10 মিনিট সময় না দেওয়ার অজুহাত, এগুলোই ভবিষ্যতে বড় ধরনের সামাজিক, পারিবারিক ও আত্মিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। আজকের এই বিস্তারিত পাণ্ডুলিপি পর্যালোচনার একদম শেষে এসে আমাদের সবার ভাবনার জগতে একটা নতুন প্রশ্ন রেখে যেতে চাই। এটি মূল্যেহায় হয়তো সরাসরি বলা নেই, কিন্তু আজকের পুরো আলোচনার নির্যাসটা এখানেই লুকিয়ে আছে। প্রশ্নটা কি? আমরা সাধারণত উত্তরাধিকার বা ইনহেরিটেন্স বলতে কি বুঝি? আমাদের মাথায় আসে ব্যাংক ব্যালেন্স, কয়েক বিঘা জমি, একটা সুন্দর বাড়ি বা কিছু গহনা যা আমরা আমাদের মৃত্যুর পর সন্তানদের জন্য রেখে যাব। সমাজের বেশিরভাগ মানুষ তো এভাবেই ভাবে। আর এই সম্পদ গোছানোর অঘোষিত ইঁদুর দৌড়ে নিজেদের এতই ব্যস্ত করে ফেলি যে ওই যে প্রবন্ধের ভাষায় আমরা সন্তানদের মানসিক বিকাশের প্রতি চরম উদাসীন হয়ে যাই। কিন্তু আমাদের একটু শান্ত হয়ে ভেবে দেখা দরকার, আসল উত্তরাধিকার কি সেটা, যা আমরা আমাদের সন্তানদের জন্য কোনো ব্যাংক লকারে রেখে যাই। দারুণ একটা পয়েন্ট। নাকি আসল উত্তরাধিকার হলো সেটা যা আমরা আমাদের সন্তানদের ভেতরে রেখে যাই। একজন পিতা বা মাতা তার সন্তানের মস্তিষ্কে, তার হৃদয়ে, তার চরিত্রে আসলে কি রেখে যাচ্ছেন। সত্যিই ভাবার মতো কথা। প্রতিদিনের ওই 10 মিনিটের সম্পূর্ণ মনোযোগ, শেখানো সততা, বাংলা বা ইংরেজি ভাষার প্রতি ভালোবাসা কিংবা কুরআনের নৈতিক শিক্ষা, এগুলোই তো সেই আসল উত্তরাধিকার যা কোনোদিন চুরি হবে না বা শেষ হয়ে যাবে না। একদম ঠিক। ভবিষ্যতে আজ থেকে 20 বা 30 বছর পর যখন আজকের এই প্রজন্ম পিছন ফিরে তাকাবে, তখন তাদের স্মৃতিতে কি ভাসবে? তারা কি মনে করতে পারবে যে তাদের বাবা মা ছিল যারা তাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছে, গল্প পড়ে শুনিয়েছে? নাকি তাদের মনে হবে যে তারা কেবল কিছু উজ্জ্বল স্ক্রিন, কিছু দামি গ্যাজেট আর মোবাইল ফোনের আলো দ্বারা পালিত হয়েছে? এই প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে নিজের জায়গা থেকে খুঁজতে হবে।